প্রতিবন্ধীদের জন্য মর্যাদার দেশ গড়বে বিএনপি, বগুড়ায় তারেক রহমান। বিকেলে রংপুরে জনসভা। দুর্নীতি চাঁদাবাজিতে জড়িতদের লাল কার্ড দেখাতে হবে, ফেনীর জনসভায় ডাক্তার শফিক। নির্বাচনী প্রচারে মুখর সারা দেশ, হত্যার রাজনীতির জবাব জনগণ ব্যালটের মাধ্যমে দেবে, মন্তব্য নাহিদের। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি এনটিভিতে দুপুরের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই মিলে এমন একটা দেশ গড়ে তুলতে হবে যেখানে সবাই মর্যাদার সাথে বাস করতে পারবে। বগুড়ার হোটেল নাজ গার্ডেনে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান শিশুদের ভবিষ্যৎ গড়তে শিক্ষা, স্বাস্থ্য এবং ক্রীড়া খাতে পরিকল্পনা বাস্তবায়নে কাজ করার কথা জানান। তামজিদ সুমনের রিপোর্ট। বগুড়ার নাচ গার্ডেনে ডাক্তার জোবায়দা রহমানের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করতে এই আয়োজন করা হয়। শিশু কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে বিভিন্ন ধরনের গুণ রয়েছে। যে যার অবস্থান থেকে এসব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। আমরা যদি সামাজিক অবস্থান হোক, রাজনৈতিক অবস্থান হোক, রাষ্ট্রীয় অবস্থান হোক, সকল অবস্থান থেকে যদি আমরা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই, তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ অনেক প্রতিভা বের করতে পারবে, অনেক প্রতিভাবান মানুষকে বের করে নিয়ে আসতে পারবে, যাদের বিভিন্ন সেক্টরে প্রতিভা আছে। আমরা খুব যে বেশি কিছু করা প্রয়োজন তা না, শুধু এই মানুষগুলোকে একটু সুযোগ করে দেওয়া, যাতে তারা দুনিয়ার আলো বাতাসে আমাদের আর 10 জনের মতনই স্বাভাবিকভাবে কম বেশি চলাফেরা করতে পারে, নিজেকে এক্সপ্রেস করতে পারে, যে যেভাবে এক্সপ্রেস করার কথা সেভাবে এক্সপ্রেস করতে পারে, সেই অপরচুনিটি, সেই সুযোগটা তাদেরকে তৈরি করে দেয়। তারেক রহমান বলেন, সকলে মিলে এমন দেশ গড়তে হবে যেখানে সবাই মর্যাদার সাথে বাস করতে পারবে। আমরা সকলে মিলে একটা বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যে বাংলাদেশে কম বেশি প্রত্যেকটা মানুষের একটা মর্যাদা তৈরি হবে, আত্মমর্যাদা নিয়ে প্রত্যেকে বেঁচে থাকতে পারবে, সেরকম একটা বাংলাদেশ গড়তে আমরা চেষ্টা করি। তো আজকের পর থেকে আগামী দিনগুলোতে এই ধরনের মানুষ যারা আছে, প্রতিবন্ধী মানুষ যারা আছে, আমাদের আশেপাশে যারা আছে, আমরা যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তাদের পাশে এসে দাঁড়াই। শিশুরাই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে রাজনৈতিক সুষ্ঠু পরিকল্পনায় শিক্ষা, স্বাস্থ্য খাত সহ বিভিন্ন খাতে প্রকল্পের মাধ্যমে কাজ করার কথা বলেন ডাক্তার জোবায়দা। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি, এবং আপনারা হয়তো জানেন যে সুস্বাস্থ্য বিভিন্ন জেলায় কিভাবে ছড়িয়ে দেওয়া হবে আমাদের পরিকল্পনার মাধ্যমে, এবং শিক্ষা ব্যবস্থায় ওয়ান ট্যাপ ওয়ান টিচার, হ্যাপিনেস, শিক্ষার সাথে হ্যাপিনেসকে কিভাবে যুক্ত করা হবে, এবং এরকম বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতিকে স্বাস্থ্য, শিক্ষা এবং ক্রীড়ায় প্রতিষ্ঠান গড়ে তোলা, যার মাধ্যমে সমস্ত শিশু কিশোররা পাবে খেলাধুলার স্বাদ, এবং এইভাবে তারা স্বাস্থ্যে, শিক্ষায়, ক্রীড়ায় এগিয়ে যাবে। অনুষ্ঠানে 1.5 শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। 20 বছর পর রংপুরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে পরিবারের সাথে দেখা করবেন তিনি। পরে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। পরিচয় করিয়ে দেবেন ধানের শীষের প্রার্থীদের। শেষ মুহূর্তে চলছে মঞ্চ নির্মাণ সহ সার্বিক প্রস্তুতির কাজ। তারেক রহমানের আগমনের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তারেক রহমানের জনসভায় ব্যাপক লোক সমাগমের আশা করছে নেতাকর্মীদের। বিএনপি চেয়ারম্যানের কাছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি এবং নানা সমস্যার কথা তুলে ধরবে রংপুরবাসী। এছাড়াও নির্বাচনকে ঘিরে তার দিক নির্দেশনামূলক বক্তব্যের অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা। দর্শক, এই বিষয়ে জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট AKM মইনুল হক।
মইনুল, আমরা জানি আপনি রংপুরে আছেন, সেখানে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন এবং শহীদ আবু সাইদের কবর জিয়ারত এবং জনসভা সহ সার্বিক কর্মসূচি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? ফারজানা, বগুড়া থেকে নামাজের পরেই কিন্তু রওনা হয়েছেন রংপুরের উদ্দেশ্যে তারেক রহমান, এমন খবর আমরা পেয়েছি। উনি বিকাল 3:30টার দিকে উনি শহীদ আবু সাইদের সেই রংপুরের পীরগঞ্জ বাবনপুর গ্রামে শহীদ আবু সাইদের কবরের স্থলে যাবেন, সেখানে কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। তারপরে বিকাল 4:30টায় এই রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে এই জনসভায় তাদের আসার কথা এবং ওনার আসার কথা এবং উনি এখানে এই জনসভায় বক্তব্য রাখবেন। ফারজানা, আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখি, রংপুর বিভাগের যে 8টি জেলার আর কোথাও কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভা হচ্ছে না নির্বাচনের আগে। এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি এই রংপুরের জনসভাটাই পুরো বিভাগ মিলে, অর্থাৎ রংপুরের যে 8টি জেলা থেকে নেতা কর্মীরা আসতে শুরু করেছেন। হয়তো মাঝখানে নামাজের বিরতি ছিল, আমরা দেখছি অনেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই ঈদগাহ মাঠে আসছেন এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই আরও বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে যারা রওনা দিয়েছেন তারা হয়তো এখানে আসবেন এবং যেটা ধারণা করা হচ্ছে ঈদগাহ মাঠ ছাপিয়ে আশেপাশে যে ক্রিকেট গার্ডেন আছে, সড়ক পথ এবং অন্যান্য জায়গাগুলোতে কিন্তু লোকারণ্য হয়ে যাবে, এমনটি বিএনপির পক্ষ থেকে যেমন আশা করছেন। তবে যে কথাটি বলি, রংপুর কিন্তু বারংবার বৈষম্যের শিকার, পিছিয়ে আছে, অভাব অনটন, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এই অঞ্চলের মানুষ একটা আশায় বুক বেঁধেছে। তারেক রহমানের বিভিন্ন বক্তব্য ইতিমধ্যে শুনে তাদের একটা ধারণা, যদি বিএনপি ক্ষমতায় আসে তারেক রহমান যেন আজকে সেই কথাটি বলে যান, সেই রোড ম্যাপটি ঘোষণা করেন রংপুরের জন্য কি করবেন। এখন পর্যন্ত এই ছিল ফারজানা আমার কাছে। আমরা রংপুর থেকে জানছিলাম তারেক রহমানের সফরের খবর। দেশকে দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন করেছে, আগামী জাতীয় নির্বাচনে তাদেরকে লাল কার্ড দেখাতে হবে। ফেনীর সরকারি পাইলট স্কুল মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ফেনী জেলায় মেডিকেল কলেজ বাঁধ নির্মাণ সহ বেশ কয়েকটি প্রতিশ্রুতির কথাও বলেন জামায়াতের আমির। ফেনী থেকে আরও জানাচ্ছেন নাজিবুর রহমান, ছবি তুলেছেন মোহাম্মদ আলী খোকন। জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ফেনী সরকারি কলেজ মাঠ ও তার আশপাশের এলাকা। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের নির্বাচনী জনসভার পর শুক্রবার ফেনী জেলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নতুন ফ্যাসিবাদী ব্যবস্থা সৃষ্টির পায়তারা করা দলকে নির্বাচনে লাল কার্ড দেখানোর আহ্বান জানান তিনি। অতীতের বস্তা পচা রাজনীতি যেটা ফ্যাসিবাদ উপহার দিয়েছে, এক না একতন্ত্র উপহার দিয়েছে, দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে, ডুবিয়ে দিয়েছে, ওই রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই। আপনারা প্রস্তুত? আলহামদুলিল্লাহ। আমাদের কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান। এই আসমানের ছাদের নিচে আর এই জমিনের বিছানার উপরে বাংলাদেশে যারা বসবাস করবে, আমরা তাদের সকলের সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান জামায়াত আমির। কিছু মান অভিমান থাকতে পারে, আজকে সবগুলো মান অভিমান আমি আমার 2 হাত তুলে নিয়ে যেতে চাই। এখন থেকে আর কোনো মান অভিমান চলবে না। একদম মিলেমিশে একাকার হয়ে লড়াই করে আধিপত্যবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মামলা বাণিজ্যের বিরুদ্ধে, মা বোনদের গায়ে হাত তোলার বিরুদ্ধে আজকে এই ভোটগুলা তুলে আনতে হবে ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশের পক্ষে আনতে হবে। ক্ষমতায় এলে নারীর নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার অঙ্গীকার জানান ডাক্তার শফিকুর রহমান। ফেনী জেলায় মেডিকেল কলেজ সহ বাঁধ নির্মাণের ভূমিকা রাখার প্রতিশ্রুতিও দেন তিনি। আমরা ঘোষণা দিয়েছি 18 কোটি মানুষের দেশে 64টি জেলার কোনো জেলা মেডিকেল কলেজ থেকে বঞ্চিত হবে না ইনশাআল্লাহ, এবং এটি হবে সরকারি মেডিকেল কলেজ। এখানে যে বাঁধটির কারণে আপনাদের দুঃখ, সেই বাঁধ এখনো নির্মাণ হয়নি। আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন, আমরা জানি পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের সাথে একটু এই ব্যাপারে ব্যাপার স্যাপার আছে, তাদের সাথে আমরা ফ্রুটফুল ডায়ালগের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো ইনশাআল্লাহ। একই দিন আরও 3 জেলায় 4টি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে জামায়াতের এই শীর্ষ নেতার।
নির্বাচনী এই জনসভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের কণ্ঠে ছিল ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার। পাশাপাশি শাসন ব্যবস্থার সংস্কার ছাড়াও সারা দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়ের কথা জানান ডাক্তার শফিকুর রহমান। ফেনী সরকারি পাইলট স্কুল মাঠ থেকে রাজিবুর রহমান, এনটিভি নিউজ, ফেনী। দর্শক, ফেনী ও নোয়াখালী জনসভা শেষ করে এখন লক্ষ্মীপুরের পথে রয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিক রহমান। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন এবার স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, নোয়াখালীর জনসভায় জামায়াতের আমির কি বলেছেন আমাদের জানাবেন। আর আমরা জানি আপনারা পথে রয়েছেন, তো লক্ষ্মীপুরে কখন পৌঁছাতে পারেন আপনারা এবং সেখানে জামায়াতের আমির কখন বক্তব্য দেবেন, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? ফারজানা, সকালে প্রথম জনসভাটি ফেনীতে করার পরপরই কিন্তু দুপুর 12টা নাগাদ নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানই। সেখানে সংক্ষিপ্ত একটি জনসভায় অংশ নিয়েই কিন্তু তিনি লক্ষ্মীপুরে পৌঁছে যান এবং লক্ষ্মীপুরে পৌঁছে তিনি জুম্মার নামাজ আদায় করেছেন এবং জুম্মার নামাজ আদায় করে মধ্যাহ্নভোজের পরপরই লক্ষ্মীপুরের যেই জনসভা স্থল রয়েছে সেখানে তিনি আরেকটি জনসভায় অংশ নেবেন এমনটি আমরা জানতে পেরেছি। এবং লক্ষ্মীপুরেও যেই জনসভা রয়েছে সেখানে কিন্তু নেতাকর্মীরা এখনও আসতে শুরু করেছেন এবং আমরাও এই পথে এগিয়ে যাচ্ছি। নোয়াখালী থেকে আমরা লক্ষ্মীপুরের পথে রয়েছি। আর নোয়াখালীতে একটি সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু একই কথার পুনরাবৃত্তি করেছেন ফেনীতে, যেখানে তিনি বলেছেন যে আধিপত্যবাদ এবং দখলবাজির বিরুদ্ধে এবার ঐক্যবদ্ধ একটি দেশ গড়ার ক্ষেত্রে কিন্তু দাঁড়িপাল্লায় ভোট তিনি চেয়েছেন সেখানকার ভোটারদের কাছে। এবং লক্ষ্মীপুরে যে সংসদীয় 4টি আসন রয়েছে সেই 4টি আসনেও জামায়াতে ইসলামের প্রার্থী যারা রয়েছেন বা 11 দলীয় জোটের প্রার্থী রয়েছেন তাদের পক্ষে ভোট চাইতে তিনি কিছুক্ষণের মধ্যেই সমাবেশে অংশ নেবেন এবং সেখানে একটি বক্তব্য রাখেন। তারপরই কিন্তু তিনি কুমিল্লায় 2টি সমাবেশে অংশ নেবেন এবং আগামীকালকেও তার দিনব্যাপী একটি কর্মসূচি রয়েছে, নির্বাচনী সমাবেশ এবং পথসভায় তিনি অংশ নেবেন। তো কিছুক্ষণের মধ্যে লক্ষ্মীপুরের সমাবেশটি শুরু হবে, তখন হয়তো আপনাদেরকে আরও কিছু বিস্তারিত তথ্য আমরা জানাতে পারবো। ফারজানা। দর্শক, আমরা জানছিলাম লক্ষ্মীপুরে জামায়াতের আমিরের নির্বাচনী প্রচারের খবর। নাসির সেন্টেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। জামালপুরের মাদারগঞ্জ এবং মেলান্দহ এক সময়ের আওয়ামী লীগের মির্জা আজমের ঘাঁটিতে এবারের নির্বাচনে জয় পরাজয়ের বড় ফ্যাক্টর নৌকার ভোট। সেই ভোট নিজেদের পক্ষে নিতে তাই দৌড়ঝাঁপ বিএনপি জামায়াত দু দলেরই। ধানের শীষের বিদ্রোহী প্রার্থী থাকায় ঘরে বাইরে চ্যালেঞ্জে বিএনপি, তবে ফুরফুরে মেজাজে জামায়াত ইসলামী। আসমাল আসিফকে সঙ্গে নিয়ে ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ছবি তুলেছেন আলমগীর হোসেন আকাশ। ভারত সীমান্ত ঘেঁষা ও যমুনা ব্রহ্মপুত্র বিধৌত মাদারগঞ্জ ও মেলান্দহ নিয়ে জামালপুর 3 আসন, 3টি পৌরসভা আর 2টি উপজেলার 18টি ইউনিয়নে ভোটার আছে 5,39,504 জন। পোস্টার ব্যানার না থাকলেও জাতীয় নির্বাচনের হাওয়া লেগেছে এখানে। সকাল বিকাল প্রার্থীরা উঠান বৈঠক আর সভা সমাবেশে ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের দিচ্ছেন নানা অঙ্গীকার, তবে প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় সাধারণ মানুষ। চাই যে আঙ্গুরে ভালো মতো যেন চলবে, যেন হাই ভালোভাবে যেন খাইতে যেন ভাই। সার বীজ সব কিছুর দাম বেশি, এর জন্য কমতি যাচ্ছে। আমরা রাস্তাঘাটা ভালো চাই, চলাফেরা যেন আমরা ভালো চলা হাই, শান্তি মতন থাকতে পাই। কৃষিভিত্তিক এলাকা হলেও এখানকার মানুষ এখন অনেকটাই প্রবাসমুখী। 1991 থেকে 2024 পর্যন্ত আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে বিবেচিত হলেও 5 আগস্ট পরবর্তী পরিবর্তন হয়েছে রাজনীতির মাঠ। আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকায় তাদের সমর্থকদের ভোট পেতে দুপক্ষই মরিয়া। এছাড়া তরুণদের নিয়ে যারা ভাবছে তাদেরকে নির্বাচিত করতে চায় নতুন ভোটাররা। আমাদের এদিকে তুলনামূলক মাদকের উপদ্রবটা বেশি। আমি তরুণদের পক্ষে থেকে বলতে চাই যে আমাদের এদিকে যদি মাদকের বিরুদ্ধে কাজ করা হয়, আমি এই প্রথম ভোটার, আমি চাই যোগ্য ব্যক্তিকে ভোট দিতে। আসনটিতে 9 জন প্রার্থী লড়ছেন, তাদের মধ্যে বিএনপি প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় প্রার্থীর। তবে ভোটের মাঠে বিরোধী প্রার্থীকে শক্তিশালী হিসেবে দেখছে বিএনপি।
আর লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অভিযোগ করে 11 দলীয় জোট প্রার্থী বলেন মানুষ এখন পরিবর্তনের পক্ষে। টুকটাক বাধা শিকার হয়েছি, ইভেন কি আমার ব্যানার রাত্রে খুলে ফেলানো হয়েছে। আমরা মনে করি যে আমাদেরকে আন্তরিকভাবে জনগণ রিসিভ করছেন। জামায়াত ইসলামের জন্য একটা গণজোয়ার। আমি আমার কাউন্টার পার্টকে তো ছোট করে দেখি না, খাটো করে দেখি না। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করছি এবং ভোটাররা উৎসাহ উদ্দীপনা নিয়ে একটা উৎসবমুখর পরিবেশে, আনন্দমুখর পরিবেশে তারা ভোট কেন্দ্রে উপস্থিত থেকে নিজের ভোটটা এবার নিজেই দিবে আর কি। আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত জামালপুর 3 আসনটি 1991 থেকে 2024 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এই আসনটি পুনরুদ্ধারে মাঠে এবার বিএনপি। তবে বিএনপির বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী থাকায় জয়ের চেষ্টা করছে জামায়াত ইসলামী। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, মাদারগঞ্জ, জামালপুর। সারা দেশে প্রচারে ব্যস্ত সময় পার করছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ভোটারদের নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের 11 দলীয় প্রার্থী মোহাম্মদ মহসিনের সমর্থনে বাঞ্ছারামপুর বড় বাজার খেলার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নাটোর 2 আসনের বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু 10 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সকালে নাটোর জেলা বিএনপি কার্যালয়ে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। ঝালকাঠি 2 আসনে বিএনপি প্রার্থী ইশরাত সুলতানা ইলেন ভুট্টো, জামায়াতে ইসলামের প্রার্থী শেখ নিয়ামুল করিম এবং ইসলামী আন্দোলনের প্রার্থী ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি গণসংযোগ করেছেন। এদিকে ঝালকাঠি 1 আসনে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামাল রাজাপুরের বিভিন্ন স্থানে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন। এছাড়াও এই আসনে জামায়াতের প্রার্থী ফাইজুল হক দলীয় নেতাকর্মীদের নিয়ে কাঠালিয়ায় গণসংযোগ করেন। বাগেরহাট 3 আসনের বিএনপি প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনগণকে ভয় দেখিয়ে এবং হত্যার মাধ্যমে একটি দল ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে ঢাকা 11 নিজ নির্বাচনী এলাকায় আয়োজিত এক পথসভায় এই অভিযোগ করেন তিনি। 12 ফেব্রুয়ারি জনগণ ব্যালটের মাধ্যমে সেই দলকে প্রত্যাখ্যান করবে জানিয়ে নাহিদ বলেন 11 দলীয় জোট সংসদে কোনো দুর্নীতিবাজ ঋণ খেলাপিকে দেখতে চায় না। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে নাহিদ বলেন একটি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা জরুরি। হাসিনার আমলে যেই রাজনীতি হয়েছে এই রাজনীতি বাংলাদেশে আর হবে না। চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির রাজনীতি বাংলাদেশে আর চলবে না। আপনারা কি চাঁদাবাজ মুক্ত দেশ চান? তাহলে আপনাদেরকে 11 দলের পক্ষে, শাপলাকলির পক্ষে ভোট দিতে হবে এবং হ্যাঁ ভোটে ভোট দিতে হবে। বিএনপির নারী কর্মীর সমর্থকেরা প্রতিনিয়ত জামায়াত শিবিরের আক্রমণের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। প্রার্থীর পক্ষে প্রচার চালানোয় নারী কর্মীদের মারধর করা হয়েছে বলেও জানান তিনি। গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন রিজভী আহমেদ। বলেন জামায়াত শিবির নারীদের অনলাইন, অফলাইন সহ সব মাধ্যমে শারীরিক, মানসিকভাবে হেনস্থা করছে। তার মতে জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের নারীরা। তারা নারীদের ভোটের মাঠে নামিয়েছে, কিন্তু একজন নারীকে এমপি প্রার্থী করেনি। এমনকি দলটির আমির প্রকাশ্যে বলেছেন তার দলের প্রধান কখনো কোনো নারী হতে পারবে না। তাই এমন একটি দলের কর্মকাণ্ডে দেশের মানুষ সাড়া দেবে না বলে আশা রিজভীর। তারা একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিক, এটা আপনারা চান না। তারা একটি রাষ্ট্রের নেতৃত্ব দিক, এইটা আপনারা চান না। এখন ভোট পাওয়ার জন্য আপনারা নানা ধরনের বিভ্রান্তি তৈরি করছেন এবং আপনাদেরই এক একজনের মুখ থেকে এক এক ধরনের কথা বেরিয়ে আসে। গণভোটে হ্যাঁ ও দুর্নীতি বিরোধী ক্যাম্পেইনের অংশ হিসেবে সমাবেশ করেছে মঞ্চ 24। সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে তারা। এতে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক সহ অনেকে। বক্তারা বলেন জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। পুনরায় ফ্যাসিবাদ যাতে ফিরে না আসে সেজন্য গণভোটে হ্যাঁ দেওয়ার কোনো বিকল্প নেই। যারা হ্যাঁর বিপক্ষে অবস্থান নেবে তারা গোলামির পক্ষে বলে অভিমত তাদের। দেশকে দুর্নীতি মুক্ত করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানানো ছাড়াও জুলাই যোদ্ধা ওসমান হাদি হত্যার বিচারও দাবি করেন বক্তারা।
গণভোটের সরকার সাধারণ মানুষকে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে পারবে, তবে হ্যাঁ বা না এর কোনো পক্ষে অবস্থান নেবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক। রাজশাহীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এহসানুল হক বলেন, প্রধান উপদেষ্টার সুস্পষ্ট নির্দেশনা হলো এই নির্বাচন এবং গণভোট হবে সম্পূর্ণ নিরপেক্ষ। সরকারের দায়িত্ব শুধু একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। রাজশাহী বিভাগীয় কমিশনার আ.ন.ম বজলুর রশিদের সভাপতিত্বে সভায় রাজশাহী বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিননামা ছাড়াই মুক্তি পাওয়া 3 ভাইকে আটক করেছে র্যাব। বিষয়টি গণমাধ্যমে ভাইরাল হওয়ার পর নড়ে চড়ে বসে প্রশাসন। পরে বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এরা হলেন জেলার তারাকান্দা উপজেলার তারাটি পশ্চিম পাড়ার বাসিন্দা 3 সহোদর আনিস মিয়া, রাশেদুল ইসলাম এবং জাকিরুল ইসলাম। ময়মনসিংহ র্যাব 14 এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নিয়ামুল হক দুপুরে ব্রিফিংয়ে এই তথ্য জানান। আটক 3 জন গত বছর 7 ডিসেম্বর সংঘটিত একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে বন্দী ছিলেন। 27 জানুয়ারি বিকেলে প্রোডাকশন ওয়ারেন্টকে জামিননামা মনে করে ভুলবশত তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। এই ঘটনায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সরবরাহ কিছুটা কম থাকায় গত সপ্তাহের তুলনায় ব্রয়লার এবং সোনালী মুরগির দাম কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেড়েছে। এতে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের ক্রেতাদের ক্ষোভ দেখা গেছে। এছাড়াও চাল, তেল এবং মশলা জাতীয় কয়েকটি পণ্যের দামও কিছুটা বেড়েছে, তবে শুল্ক কমানোয় ছোলা, বুটের ডাল এবং খেসারির দাম কিছুটা কমেছে। গরু ও খাসির মাংসের দামেও তেমন কোনো পরিবর্তন হয়নি। রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা যায় কাঁচা বাজারের প্রায় সব পণ্যের দাম স্বাভাবিক রয়েছে, তবে বেড়েছে শসা, বরবটি এবং শিমের দাম। কার্প জাতীয় মাছের দাম কেজি প্রতি 20 থেকে 30 টাকা বাড়লেও অন্যান্য মাছের দাম স্থিতিশীল রয়েছে। 20-30 টাকা বেড়ে গেছে। সোনালী আগে ছিল 250, 240, এখন 280-90। ব্রয়লার আসছিল 140-50, ব্রয়লার হচ্ছে এখন 170-80। গত সপ্তাহের তুলনায় এখন কেজিতে 50 টাকা, 30 টাকা, 40 টাকা এরকম বাড়ছে, কিন্তু দোকানদাররা বলতেছে যে জায়গার থেকে বেড়ে গেছে। জায়গাতে বেড়েছে, কোন জায়গাতে বেড়ে গেছে? এটা সবজির দামও সস্তা, মাছের দামও সস্তা, যেটা সস্তা এটা বলতে হবে। যে চিনি ছিল 95 টাকা, 105 টাকা। তেল 8 টাকা লিটার বাড়ানোর পরে আবার সরবরাহ ভালো আছে, 195 টাকা লিটার। দাম বেশি ছোট মসুর ডালটা ছিল 165, এখন 175 টাকা। দাম কমের দিকে আছে। রমজানের পূর্ণ ছোলা, খেসারি, ডাবলি, মটর এগুলোর দাম কম আছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।